আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস, লেকচারার, নাঙ্গলকোট হাজী বাদশাহ আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও লেকচার দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের এই লেকচারে আলোচনা করব গ্যাস্ট্রিক আলসার কি এবং গ্যাস্ট্রিক আলসারের ভাবী ফল কি, গ্যাস্ট্রিক আলসার হলে কি কি সমস্যা হতে পারে, কি কি খাবার গ্রহণ করলে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং হোমিওপ্যাথি কিভাবে আপনাকে সহযোগিতা করে, সেই সকল বিষয় নিয়ে এ টু জেড গ্যাস্ট্রিক আলসারের উপর একটি প্যাকেজ থাকছে। তো প্রথম আমরা গ্যাস্ট্রিক আলসার সম্পর্কে জানলে আমাদের প্রথম আসতে হবে গ্যাস্ট্রিক কি আসলে, হোয়াট ইজ গ্যাস্ট্রিক। আমরা যদি এই ছবিটা দেখি, এখানে অ্যানাটমিক এই মুখ থেকে একটা হলুদ একটা ছবি তুলে আসছে, এই যে মূলত এটা হলো গ্যাস্ট্রিক। এটার বাংলার নাম হলো পাকস্থলী, এটা ইংরেজিতে আরেকটা নাম আছে স্টোমাক। আমরা গ্যাস্ট্রিক বলতে যাকে বুঝাই, যে ওষুধ বুঝাই, যে আমাকে একটা গ্যাস্ট্রিক দেন অনেক সময় বলে থাকি, তো এটা কিন্তু ভুল। গ্যাস্ট্রাইটিস অর্থাৎ গ্যাস্ট্রিকে প্রদাহ বা পাকস্থলীর প্রদাহ। এখন কথা হলো, গ্যাস্ট্রাইটিসের জন্য ওষুধ গ্রহণ করেন না বাংলাদেশি এমন রোগী খুবই কম আছে, বা এমন কোনো ব্যক্তি খুবই কম আছে। বস্তুত দৈনিক একটা মেডিসিন গ্রহণ অবশ্যই করতে হয়, এরকম মানুষের অভাব নেই। গলা জ্বালা, পেট জ্বালা, খেতে পারেন না, অর্থাৎ পেট ঠিক তো দুনিয়া ঠিক, এই কথাটা আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজ্য। সেজন্য পেট ঠিক রাখার জন্য কি করতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমরা এখানে স্টোমাক সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নেব। অর্থাৎ স্টোমাকের চারটা লেয়ার আছে। আমরা এই চারটা লেয়ারের এই পার্টগুলো, এগুলো নর্মাল মানুষের দরকার নেই। যেমন সেরাস পার্ট, একেবারে শেষের পার্টটা, তারপর হলো মিডল লেয়ার হলো মাসল লেয়ার, এরপরে দুটো জিনিস হলো মিউকোসা এবং সাবমিউকোসা। এখন আমরা এই মিউকোসা এবং সাবমিউকোসা, অর্থাৎ খাবারটা সরাসরি অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে মিউকোসার মধ্যে। অ্যাসিড এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং বড় রকম মানে এনার্জি সহ্য করার মতো, অ্যাসিড সহ্য করার মতো লেয়ারটা হলো মিউকোসা। দেন হলো সাবমিউকোসা, তারপর হলো মাসেল লেয়ার, এর লাস্টে হলো সেরাস লেয়ার। তো আমরা এখন আলোচনা করব যে পাকস্থলীর গ্যাস্ট্রিক আলসার কি। এখানে আমরা জাস্ট একটা এআই দিয়ে একটা টেস্ট জেনারেট করেছি, কিন্তু আমি এগুলো বুঝিয়ে দেবো আপনাদেরকে আমার মতো করে, জাস্ট এটা ভিডিওটা দেখানোর জন্য। গ্যাস্ট্রিক আলসার হলো পাকস্থলীর মিউকোসাল স্তরে একটি ক্ষত বা ঘা, যা পাকস্থলীর অ্যাসিড অন্যান্য ক্ষতিকর উপাদানের কারণে সৃষ্টি হয় এবং মিউকোসা ভেদ করে গভীর স্তর পর্যন্ত পৌঁছতে পারে। এটি মূলত পেপটিক আলসার ডিজিজ। তো এখন কথা হলো, গ্যাস্ট্রিক আলসার হলো পাকস্থলীর মিউকোসাল স্তরে একটি। মিউকোসাল স্তর কোনটা? মিউকোসা এবং সাবমিউকোসা। এই মিউকোসা এবং সাবমিউকোসা স্তরটা যখন আমাদের ক্ষতিগ্রস্ত হয়, কেন ক্ষতিগ্রস্ত হয় আপনারা জানেন যে আমাদের সবচেয়ে পিষণ যন্ত্র হলো, একমাত্র পিষণ যন্ত্র বলা যায় পাকস্থলী। যখন আমরা কোনো খাবার খাই, সেটা অ্যাসিডের মাধ্যমে, অর্থাৎ অ্যাসিড নিঃসরণের মাধ্যমে আমাদের খাবারগুলোকে গলায় হজম করে, প্রক্রিয়াধীন করে। এবং এর ক্ষেত্রে কিছু গ্যাস্ট্রিক জুস রয়েছে, তারপর স্যালাইভা রয়েছে, এগুলো বিভিন্ন কারণে এগুলোর ভূমিকা আছে মুখ থেকে একেবারে শেষ পর্যন্ত। বিভিন্ন প্রকার খাবারের জন্য বিভিন্ন প্রকার গ্যাস্ট্রিক জুস রয়েছে এবং HCl রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হলো যে এটা কেন সমস্যা হয়। অর্থাৎ আমরা যখন খাবারের স্তর, ওষুধ গ্রহণ ইত্যাদি যখন নর্মাল ব্যালেন্সের বাইরে করে থাকি, তখন আমাদের এই পাকস্থলীর মিউকোসা স্তরটা ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? অর্থাৎ দুটো কারণে। একটা হলো হাই অ্যাসিড, অর্থাৎ
দীর্ঘক্ষণ না খেয়ে থাকার অভ্যেস এবং অ্যাসিড উৎপন্ন হয়, গ্যাস উৎপন্ন হয় এমন খাবারগুলো গ্রহণ করা বেশি পরিমাণে, এবং শক্ত খাবার গ্রহণ করা, বেশি শক্ত খাবার গ্রহণ করলে এটা হজম করার জন্য আমাদের বডি পাকস্থলীতে বেশি পরিমাণে অ্যাসিড HCl নির্গত করে। তো যখন এটা হয়ে যায় আমাদের মিউকোসা স্তরটা নষ্ট হয়। এখন তখন কিন্তু আমরা বিভিন্ন রোগে ভুগে থাকি। এখন কথা হলো যে পেপটিক আলসার বা ডিউডেনাম আলসার এগুলো কেন হয়? এই স্পাইলোরি নামক এক প্রকার ব্যাকটেরিয়া যদি থাকে, ব্যথা নাশক ওষুধ মানে ব্যথার ওষুধ সোজা কথা যেগুলো গ্রহণ করি, এবং অ্যান্টাসিড গ্যাস্ট্রিক ওষুধ, রেবিপ্লাজল, এসোমেপ্রাজল, ধূমপান, মানসিক চাপ। এখন কথা হলো এই অ্যান্টাসিড বা আমরা গ্যাস্ট্রিকের যে ওষুধ রয়েছে, ধরেন আমি ইসোঅমিপ্রাজল যেমন ইসোঅমিপ্রাজল, এটা কি করে? এটা জাস্ট হলো কি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন করে, লবণের মাত্রাকে বাড়িয়ে দেয়। এখন এটা বাড়িয়ে দিলে কি হয়? যখন আমাদের শরীরে HCl এর মাত্রা অর্থাৎ স্টোমাকে HCl এর মাত্রাটা কমে যায়, অর্থাৎ আপনার কি গ্যাস কমে গেল, তার কি বেঁচে গেলেন না? আল্লাহ আমাদের এই স্টোমাককে এমনভাবে সৃষ্টি করেছেন যে কোনো ব্যাকটেরিয়া আমাদের এই পাকস্থলী থেকে অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থেকে উপরে উঠতে পারে না। কেন পারে না? কারণ এই পাকস্থলীর মধ্যে রয়েছে আগুন, অর্থাৎ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনি ওষুধ খেয়ে খেয়ে এটাকে কমিয়ে দেবেন, তখন আমাদের এই ব্যাকটেরিয়া গুলো নষ্ট হবে না। যদি নষ্ট না হয় তখন আমাদের যেটা হবে সেটা হলো যে আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগবো। আমাদের এই যে মিউকোসা আছে সেগুলো নষ্ট হবে। যখন নষ্ট হবে তখন এই সমস্যাগুলো হবে। যখন এই সমস্যাগুলো হবে তখন আমরা বিভিন্ন রোগে ভুগতে থাকবো। এখন কথা হলো মিউকোসা কিভাবে ডিফেন্সিভ অর্থাৎ কিভাবে এই প্রতিরক্ষাগুলো করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা না করলাম। অর্থাৎ হলো আমাদের তো এগুলো গেল। এখন এই যখন আমাদের এই গ্যাস্ট্রিকের মিউকোসল স্তরটা সমস্যা হয় তখন কি কি সমস্যা, কি কি উপসর্গ দেখা যায়, ক্লিনিক্যাল ফিচারগুলো কি? পেটের উপরে জ্বালা হয়, আমরা বলি পেট বুক জ্বলে যাচ্ছে, ঢেকুর উঠে, এবং ধুমাঢোক বলাই যেটা আমাদের আঞ্চলিক ভাষায়, যে বায়ু সহ গ্যাস উঠে, বমি বমি ভাব আসবে, অরুচি আসবে। কেন অরুচি আসার কারণে খাবার পরিমাণ কমে যাবে এবং ওজন কমে যাবে এবং বুক জ্বালা পোড়া করবে। সমস্যাগুলো কি কি হতে পারে? প্রগনোসিস কি কি? পাকস্থলীতে রক্তক্ষরণ হতে পারে, অর্থাৎ হলো মিউকোসাল স্তর ক্ষতিগ্রস্ত হয়ে যখন মাসেল লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন কি রক্তক্ষরণ হবে। আলসার এবং গর্ত হয়ে যেতে পারে, এবং কখনো কখনো ক্যান্সারও হতে পারে। তো যাই হোক, এর জন্য আমাদের করণীয় কি? এর জন্য আমাদের করণীয় হলো সহজপাচ্য খাবার গ্রহণ করতে। সহজপাচ্য খাবার কি? যে সকল খাবার সহজে হজম হয়ে যায়, যেমন ভাত, ওটস ও নরম খাবার, সেদ্ধ সবজি, কলা ও পেঁপে। তারপর যে সকল খাবারে কম চর্বি রয়েছে সে সকল খাবার, হালকা মাছ, প্রোটিন ইত্যাদি। এগুলো আমরা যদি নিয়মিত খাই তাহলে আমাদের মিউকোসাল স্তরটা কি রক্ষা হবে। অপরদিকে যে সকল খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যেগুলো আমাদের মিউকোসাল স্তরকে ক্ষতি করে অতিরিক্ত গ্যাস উৎপাদনের মাধ্যমে, যেমন অতিরিক্ত ঝাল মশলা, ভাজা খাবার, কফি, চা, এবং আমরা কার্বনেটেড পানীয়, বিশেষ করে টাইগার, স্পিড, এই তারপর কোমল পানীয় যেগুলো আছে, অ্যালকোহল, ধূমপান ইত্যাদি। তো এখন কিছু জীবনযাপনের নির্দেশনা কি? নিয়মিত সময় খাবার গ্রহণ, অর্থাৎ হলো আমাদের পেটটা অতিরিক্ত সময় খালি রাখা যাবে না, আবার অতিরিক্ত ভরা যাবে না। অল্প অল্প করে
নির্দিষ্ট একটা সময় পরে খাবার খেতে হবে এবং মানসিক চাপ কমাইতে হবে। ধূমপান এবং অ্যালকোহল একদমই করা যাবে না। ঘুমটা করতে হবে নিয়মিত। ঘুমের সিস্টেমটা কি, আমরা যদি সাউন্ড স্লিপ করতে চাই, আমাদের অনেক সময় রোগীরা বলে স্যার আমি তো 6-7 ঘন্টা ঘুমাই, তারপর আমার সমস্যা কি? না, আপনার এই ঘুমের জন্য দরকার হলো সাউন্ড স্লিপ কখন থেকে? 10টা থেকে সাউন্ড স্লিপ আপনার রাত 4টা পর্যন্ত, মানে সকাল 4টা পর্যন্ত, 4টা 4:30 পর্যন্ত, এই সময়ের মধ্যেটা হলো সাউন্ড স্লিপ। এই সময়ের মধ্যে একেবারে আপনি অন্তত 5 ঘন্টা ঘুমাবেন। এই 5 ঘন্টা ঘুমায় শুধু গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হবে এরকম নয়, আর অসংখ্য ডিজিজ আছে, বিশেষ করে সেক্সুয়ালি ডিজিজ গুলো কিন্তু এই অভ্যাসের মধ্যে পড়ে। তো এই সমস্যাগুলো থাকবে না। এবং পর্যাপ্ত পানি পান করতে হবে, সবজি খেতে হবে। এইগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা এই গ্যাস্ট্রাইটিস থেকে রক্ষা করতে পারি। এখন আসেন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কি। অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা হলো ইনস্ট্যান্টলি আপনার এই সেলকে প্রশমন করে দেয় এবং আপনি ইনস্ট্যান্ট ভালো থাকেন, এবং এটা লাইফ লং থেকে যেতে হবে। এটা প্রথমে ছিল অ্যান্টাসিড, অমিপ্রাজল, ইসোঅমিপ্রাজল, রেভিপ্লাজল, এরকম জেনারেশন হচ্ছে। অর্থাৎ এটা আপনার থেকে ডাল ভাতের মতো আপনাকে খেয়ে যেতে হবে, বাঁচতে হবে। কিন্তু হোমিওপ্যাথিতে এটা এরকম না, অর্থাৎ রোগী ভালো হলে আর দরকার হয় না, তবে সেক্ষেত্রে আপনার 2-3 মাস একাধারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন কথা হলো হোমিওপ্যাথি আপনার এই ডিসফাংশন গুলো কিভাবে ভালো করে। আমি আপনাদেরকে বলে রাখি, হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা, অর্থাৎ আপনার কি কি ইমব্যালেন্স বা কি কি লক্ষণ দেখা দিচ্ছে সেই অনুযায়ী চিকিৎসা। সেক্ষেত্রে আপনার শরীরে যদি কোনো মেডিসিনের লক্ষণ থাকে এবং সেটা যদি প্রয়োগ করতে পারে একজন চিকিৎসক, আপনি স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন। অর্থাৎ কি, আপনার ঘা অর্থাৎ হলো কি আপনার বডিকে নির্দেশ দিবে যে তোমার এখন এখানে ঘা আছে, তো এখানে তোমার অতিরিক্ত মাত্রায় সেল প্রডিউস করা যাবে না, এবং ঘা আস্তে আস্তে নিরাময় হবে এবং একসময় আপনি সুস্থ হবেন। এটা হলো নিয়ম। তো আলসারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অসংখ্য মেডিসিন রয়েছে, যেমন আর্সেনিক অ্যাল্প, কেলিব্যাক্ট্রম, লাইকোপোডিয়াম, ফসফরাস, মার্কসল, তারপর কার্বোভেজ, এরপর চায়না, এসব মেডিসিন কিন্তু কাজ করে। তবে এগুলো আমি বলে রাখি, নিজেরা কেউ ব্যবহার করবেন না, অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এবং প্রয়োজনে আমাদের drmdfirdaus.com এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে, www. এই ওয়েবসাইটে আপনি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের ফ্রি সার্ভিস, ফ্রি পরামর্শ নিতে পারেন। তো স্টোমাক বার্নিং, জ্বালার উপরে ওষুধগুলো কি আর্সেনিক অ্যাল্প, ফসফরাস, আইরিস বেস এবং আইরিস 10, রুবিনিয়া। খাবার পরে স্টোমাক পেইন, ইটিং আফটার, এর মধ্যে নাক্স ভূমিকা আছে, কেলিব্যাক্ট্রম আছে, লাইকোপোডিয়াম। তো যাই হোক, আমরা ওষুধ সংক্রান্ত বিষয়ে যে আলোচনাই করি না কেন, হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথি মনে করে যে আপনার শরীরে টোটাল বডিতে কোনো গোলযোগ না থাকলে তো গ্যাস্ট্রাইটিস হতে পারে না। টোটাল গোলযোগটাকে মেনটেন করার মাধ্যমে একটি ওষুধ একজন হোমিওপ্যাথিক চিকিৎসক প্রদান করবেন। সুতরাং আপনি যে চিকিৎসা গ্রহণ করুন না কেন, অবশ্যই আপনার গ্যাস্ট্রাইটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আরোগ্য করতে হবে। কখনো কখনো প্রয়োজনে আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খেতে পারেন, এটা নীতি বিরুদ্ধ না। তবে আপনি স্থায়ী চিকিৎসার জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিও কেমন লাগলো, কোন বিষয়ে আপনারা আরো ভিডিও চান, এই সংক্রান্ত বিষয়ে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।